Hello, dear students and my dear viewers. Welcome all to my YouTube channel English Hospital 24 and my Facebook page English Education. Today, I will discuss about English grammar and I will solve a board question from Bangladesh board examination of ACC 2024. তো আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও লেসন তোমাদের সাথে শেয়ার করব এবং একটি বোর্ড কোশ্চেন সমাধান করে দেখাবো এইচএসসি পরীক্ষায় 2024 সালে যে আসছে। এখন অনেকে ভাবতে পারো যে যেহেতু এইচএসসি পরীক্ষার কোশ্চেন অন্য কারো দেখার প্রয়োজন নেই, কিন্তু তুমি কি বলতে পারবে যে এইচএসসি পরীক্ষায় যে গ্রামারগুলো আসে সেগুলো এসএসসিতে আসে না, সেগুলো যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসে না, এই ধরনের গ্রামার টপিক চাকরির পরীক্ষাতে আসে না, এমনকি বিসিএস পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসে না। হয়তো এখানে একভাবে আসছে, অন্য জায়গায় আর একভাবে আসে। সেজন্য আমি আশা করব এবং তোমাদের কাছে সাজেস্ট করব যে তোমরা সকল শ্রেণীর শিক্ষার্থীরাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এখানে আমি অত্যন্ত চমৎকার কিছু শর্টকাট টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেবো, যেগুলো শিখলে তুমি পরীক্ষার হলে গিয়ে 100% কারেক্টলি অ্যান্সার করতে পারবে ইংলিশ গ্রামারের টপিকগুলো। এখানে যেহেতু তোমার প্রিপোজিশনের অংশগুলো আসবে, আর্টিকেলের অংশগুলো আসবে, চেঞ্জিং সেন্টেন্সের অংশগুলো আসবে, ন্যারেশনের অংশগুলো আসবে, ভার্বের অংশগুলো আসবে, সুতরাং ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তো আশা করছি তোমরা সকলেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং শর্টকাট টেকনিকগুলো আমি যে বলবো সেগুলো অবশ্যই তোমরা নোট খাতায় তুলে রাখবে অথবা ভিডিওটি বারবার শুনবে এবং তোমাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবে। চলো শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। অ্যান্ড আজকে আমরা এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার বাংলাদেশের দিনাজপুর বোর্ডে 2024 সালে যে প্রশ্নটি আসছে সেটা সমাধান করব। আশা করছি এবছর পরীক্ষাতে তোমরা এখান থেকে কমন পেতে পারো এবং এগুলো সমাধানের যে সম্পূর্ণ তুমি কমন পাবে তার জন্যই সমাধান তা নয়, হয়তো দিনাজপুর বোর্ডে যেগুলো আসছে সেগুলো পরবর্তীতে চিটাগং বোর্ডে আসতে পারে অথবা ঢাকা বোর্ডে আসতে পারে, সেই জন্য এগুলো সমাধান করা। অ্যাট দ্য সেম টাইম এগুলো সমাধান করলে তুমি কিছু কৌশল শিখতে পারবে যে কীভাবে পরীক্ষার হলে এগুলো সমাধান করতে হয়। তো আমি সম্পূর্ণ বোর্ড কোশ্চেনটি সমাধান করবো, সেজন্য ভিডিও আকার একটু বড় হবে, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখো। যে শর্টকাট টেকনিকগুলো আমি বলবো সেগুলো অবশ্যই শিখে রাখার চেষ্টা করবে। তো চলো শুরু করা যাক। প্রথমটি হচ্ছে প্রিপোজিশনের ব্যবহার দিয়ে শূন্যস্থান। ইট ইজ নোনের পরে টু বসে, এটা সবাই জানে। ইট ইজ নোন টু ওয়াল দ্যাট ওয়ান ডে অল উইল পাস অ্যাওয়ে ড্যাশ দিস আর্ট, এই পৃথিবী থেকে সবাই চলে যাবে, তার থেকে বোঝালে ফ্রম বসে, ফ্রম দিস আর্ট। সো উই হ্যাভ নো এসকেপ, এসকেপের পরেও ফ্রম বসে, এসকেপের পরেও ফ্রম বসে, এটা মনে রাখবে। ওয়ান ডে একদিন, উই উইল রোল ডাউন ড্যাশ দ্য আইস ল্যাপ অফ ডেথ, যে একদিন আমরা এই যে মৃত্যুর কোলে ঢলে পড়ব, তাহলে এক্ষেত্রে রোল ডাউনের পরে ইনটু বসে, রোল ডাউন ইনটু দ্য আইসি ল্যাপ অফ ডেথ। বিকজ ডেথ ইজ কমন ড্যাশ অল, সবার জন্য মৃত্যু সমান। জন্য বুঝালে সেখানে আমরা জানি সবার জন্য বুঝালে ফরও বসে, আবার টু বসে, কিন্তু কমনের পরে টু বসে, কমন টু অল, সবার প্রতি এটা সমান। সো উই শুড নট মর্ন, মর্ন শব্দটির পরে ফর বসে, মর্ন ফর অর্থ শোক করা, বিলাপ করা, কষ্ট পাওয়া। তা উই শুড নট মর্ন, আমাদের বিলাপ করা উচিত নয়, দ্য মর্ন ফর দ্য ডেথ। বাট দোজ হু ডাই ড্যাশ দ্য কান্ট্রি, যারা দেশের জন্য মারা যায়, তাহলে জন্য বুঝালে সেখানে আমরা জানি ফর বসে। দোজ হু ডাই ফর দ্য কান্ট্রি আর ইমমর্টাল, তারা হচ্ছে অমর। দেয়ার মেমোরিজ ডু নট সিঙ্ক ড্যাশ অবলিভিয়ন, হারিয়ে যাওয়া, হারিয়ে যাওয়ার ক্ষেত্রে সিঙ্কের পরে ইন্টু বসে, সিঙ্ক ইন্টু অবলিভিয়ন, সিঙ্ক ইন্টু অবলিভিয়ন, যে তাদের যে স্মৃতিটা হারিয়ে যায় না। দেয়ার ইজ নো মেডিসিন, কোনো ঔষধ নেই, দ্যাট ক্যান সেভ এ ম্যান ড্যাশ ডেথ, মৃত্যু থেকে বাঁচাতে পারে, হতে থেকে বুঝলে ফ্রম বসে, ম্যান ফ্রম ডেথ। সো উই শুড অলওয়েজ বি রেডি ড্যাশ ডেথ, আমাদের মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকা উচিত। তো এখানে জন্য বুঝেছে, সেই জন্য এখানে আমাদেরকে ফর ব্যবহার করতে হবে। উই শুড অলওয়েজ বি রেডি ফর ডেথ। নাম্বার টু হচ্ছে ফ্রেজেস এবং ওয়ার্ডস ব্যবহার করে শূন্যস্থান পূরণ। মোস্ট অফ দ্য কিডস আর ফান লাভিং, অধিকাংশ শিশুরাই মজা বা ফান লাভিং, আনন্দপ্রিয়। দে ড্যাশ প্লে দেন স্টাডি, দেন যেখানে থাকে সেখানে রেদার বসবে, তার দে উড রেদার প্লে, দে উড রেদার, দেনের সাথে মিলিয়ে মনে রাখতে হবে যে যেখানে দেন থাকবে সেখানে উড রেদার বসবে, উড রেদার। দে উড রেদার প্লে দেন স্টাডি, তারা পড়াশোনার চেয়ে খেলবে।
ড্যাশ দ্য ওয়েদার ড্যাশ টুডে, আজকের আবহাওয়া কেমন। দ্য হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে, অথবা হোয়াট ডাজ দ্য ওয়েদার লুক লাইক টুডে। এই দুইটার ক্ষেত্রে কিন্তু কাছাকাছি অর্থই প্রায়। তাহলে এখানে আমরা হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে, যে আজকে আবহাওয়া কেমন। হোয়াটস হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে, আজকে আবহাওয়া কেমন। তারপর হচ্ছে রানী ইজ অ্যান এক্সামিনি, রানী হচ্ছে পরীক্ষার্থী। শি ড্যাশ স্টাডি এ লট টু মেক এ গুড রেজাল্ট, ভালো ফলাফলের জন্য সে অনেক পড়াশোনা করে অথবা তাকে করতে হবে। তাহলে শি হ্যাজ টু, তাকে করতে হয়। শি হ্যাজ টু স্টাডি এ লট, তাকে প্রচুর পড়াশোনা করতে হয় কিসের জন্য, ভালো ফলাফলের জন্য। তাহলে এখানে আমরা হ্যাজ টু ব্যবহার করতে পারি। ডি নাম্বার, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম কোল্ড অ্যান্ড কফ, ঠান্ডা কাশিতে আমি ভুগছি। আই ক্যানট স্পিক ক্লিয়ারলি, আমি ভালোভাবে কথাই বলতে পারছি না। ড্যাশ সিং, তার মধ্যে আবার গান গাবো, আমি এটাই করতে পারছি না, তার মধ্যে এটা করবো। এক্ষেত্রে লেট অ্যালোন, আই ক্যানট স্পিক ক্লিয়ারলি লেট অ্যালোন সিং, যে আমি ভালোভাবে কথাই বলতে পারছি না, তার মধ্যে আবার গান। ই নাম্বার, ড্যাশ সিমস টু বি এ ক্রাউড অন দ্য রোড, লেটস গো অ্যান্ড সি, যে ওখানে একটা ক্রাউড দেখা যাচ্ছে, চলো দেখি। তাহলে এখানে কী আছে, দেয়ার, কোনো জায়গা বুঝলে দেয়ার অথবা ইট, ইট ব্যবহার করা যায় অথবা দেয়ার ব্যবহার করা যায়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ইট, ইট সিমস টু বি এ ক্রাউড অন দ্য রোড, ইট সিমস টু বি এ ক্রাউড অন দ্য রোড, মনে হচ্ছে ওখানে একটা মানুষের জমায়েত দেখা যাচ্ছে। লেটস গো অ্যান্ড সি, চলো দেখি। লেফট নাম্বার, ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ এ নার্স, ফ্লোরেন্স নাইটিঙ্গেল নার্স ছিলেন। শি ড্যাশ ইন ইটালি, ইটালিতে সে অবশ্যই কী করেছে, জন্মগ্রহণ করেছে। তা শি ওয়াজ বর্ন, জন্মগ্রহণের ক্ষেত্রে ওয়াজ বর্ন। ড্যাশ এ প্লেন ফ্লাইং অ্যাবাভ ড্যাশ ফ্রম বিলো, যে নিচ থেকে একটা প্লেন উঠতে থাকলে সেটাকে কেমন দেখা যায়। দেখা যায় ইংলিশ হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। তাহলে হোয়াট ডাজ এ প্লেন ফ্লাইং অ্যাবাভ লুক লাইক, প্রথমে হবে হোয়াট ডাজ, পরে হবে লুক লাইক। হোয়াট ডাজ এ প্লেন ফ্লাইং অ্যাবাভ লুক লাইক ফ্রম বিলো, নিচ থেকে দেখতে কেমন দেখা যায়। ইট লুকস লাইক এ বার্ড, দেখতে মনে হয় যেটা পাখি। 8 নাম্বার, ইটস এ কোল্ড ডে, এটা আজকে হচ্ছে এটি শীতের দিন। ড্যাশ দ্য সান রাইজেস দ্য ফগ ডিজিভিয়ার্স, সূর্য ওঠার সাথে সাথেই কুয়াশা কেটে যায়। তো কোনো কিছুর সাথে সাথেই হলো অ্যাজ সুন অ্যাজ, তাহলে এখানে 8 নাম্বার বলবে অ্যাজ সুন অ্যাজ দ্য সান রাইজেস, যখন সূর্য ওঠে, দ্য ফগ ডিজিভিয়ার্স, কুয়াশা চলে যায়। আই নাম্বার, ড্যাশ ইজ এ ল্যাক অফ কমিউনিকেশন, তাহলে দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম অ্যাট অল। তাহলে যেহেতু এখানে আমাদের ভার্ব আছে, ভার্ব যদি থাকে তাহলে তার আগে অবশ্যই ইট অথবা দেয়ার ব্যবহার করতে হবে। তাহলে দেয়ার ইজ এ ল্যাক অফ কমিউনিকেশন, যোগাযোগের অভাব আসছে সেখানে এবং সেজন্য তারা সমস্যাটি বুঝতে পারছে না। যে নাম্বারে, উই ড্যাশ গো হোম, ইটস গেটিং ডার্ক, রাত হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এখন বাসায় যাওয়া ভালো। তো আমাদের যদি আমরা বলি যে এটার চেয়ে ওইটা করা ভালো, সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, হ্যাড বেটার ব্যবহার করতে হবে বা উড বেটার। তো এখানে রয়েছে হ্যাড বেটার, উই হ্যাড বেটার গো হোম, আমাদের এখন বরং বাড়িতে যাওয়া ভালো। কেন ভালো, ইট ইজ গেটিং ডার্স, অন্ধকার হয়ে যাচ্ছে। ওকে, তারপরে হচ্ছে নাম্বার নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 3, কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ফ্রেজেস অ্যান্ড ক্লোজেস। এটা হচ্ছে এসএসসি পরীক্ষার যে কমপ্লিটিং সেন্টেন্স সেরকমই কাছাকাছি কিছুটা। এই নাম্বার হচ্ছে দেয়ার গোজ এ প্রভাব, প্রবাদে আছে যে গ্রেপস অল লস অল, এটা একটা প্রবাদ বাক্য, এই প্রবাদ বাক্য যা রয়েছে সেটাই লিখতে হবে, এটা অন্য কিছু তুমি লিখলে কিন্তু হবে না। বি নাম্বার হচ্ছে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি, একজন শিক্ষার্থীর প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা। উইদাউট যদি থাকে এরপরে যে অংশটুকু লিখতে হবে সেখানে ভার্বের সাথে আইএনজি এবং পরবর্তীতে যা কিছু প্রয়োজন হয় সেটা লিখতে হবে, কিন্তু মূলত একটি ভার্বের সাথে অবশ্যই আইএনজি দিতে হবে। তাহলে উইদাউট স্টাডিং অ্যাটেন্টিভলি ইউ ক্যান নেভার এক্সপেক্ট এ গুড রেজাল্ট, তুমি কখনোই ভালো ফলাফল আশা করতে পারো না। নাম্বার সি হচ্ছে ইউ নেভার স্পিক দ্য ট্রুথ, তুমি কখনোই সত্য কথা বলো না। আই উইল নট অ্যাকম্পানি ইউ,
আমি তোমার বন্ধু হব না, সঙ্গী হব না, আনলেস যদি না ইউ স্পিক দ্য ট্রুথ, তুমি সত্য বলো। রিমেম্বার আর্লি রাইজিং ইজ এ গুড ফর হেলথ, সকালে ওঠা ভালো স্বাস্থ্যের জন্য। ইউ শুড রাইজ আর্লি, তোমার আগে আগে ঘুম থেকে ওঠা উচিত, সো দ্যাট যাতে ইউ ক্যান বি ফিট, তুমি সুস্থ থাকতে পারো, অথবা ইউ ক্যান টেক এক্সারসাইজ, যাতে তুমি ব্যায়াম করতে পারো। একটা কিছু লিখলেই হবে, তবে সো দ্যাটের পরের অংশে সাধারণত শব্দের পরে ক্যান কুড ব্যবহার করতে হয়। যদি এখানে প্রেজেন্ট থাকে তাহলে ক্যান, পাস থাকলে কুড। এই নাম্বার হচ্ছে সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প, আত্মনির্ভরশীলতাই হচ্ছে সবচেয়ে বড় সহযোগিতা। কারণ আল্লাহ হেল্পস দোজ, আল্লাহ তাদেরকেই সাহায্য করে, হু ড্যাশ হেল্প দেমসেলস, যারা নিজেরা চেষ্টা করে। এক্ষেত্রে এটা একটি প্রবাদের মতোই, আল্লাহ হেল্পস দোজ হু হেল্প দেমসেলস, যে আল্লাহ আত্মনির্ভরশীলকেই সহযোগিতা করে। এফ নাম্বার হচ্ছে ডোন্ট বি টেন্সড ফর মাই রিটার্ন, আমার ফিরে আসা নিয়ে চিন্তা করো না। ড্যাশ আফটার আই শ্যাল হ্যাভ ফিনিশড, যদি আফটারের পরে ফিউচার পারফেক্ট থাকে তাহলে আপনার আগে হয় ফিউচার নিমেট, তাহলে আই উইল রিটার্ন অথবা আই শ্যাল রিটার্ন। এখানে তুমি উইলও লিখতে পারো, শ্যালও লিখতে পারো। সাধারণত মডার্ন ইংলিশে সকল নাম্বার পার্সনের পরে উইল লেখা হয়। তো এই ক্ষেত্রে তোমরা যদি এখানে ইয়েটা লেখো, উইল লেখো, তাতেও ভুল হবে না। তাহলে আই শ্যাল রিটার্ন অথবা আই উইল রিটার্ন, কিন্তু নিয়মটা হচ্ছে আফটারের পরে যদি ফিউচার পারফেক্ট থাকে তাহলে আফটার আগে হবে ফিউচার ইনডিফিনিট। জি নাম্বার, ইউ আর টু রিড ইউর টেক্সট অ্যাগেইন অ্যাগেন, তোমার টেক্সট বই বারবার পড়া উচিত। উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু এর পরে যদি কখনো কোনো ভার্ব বসে তাহলে সেই ভার্বের সাথে আইনি যুক্ত করে দিতে হবে। তাহলে এখন আমরা যে অংশটাই লিখবো সেই অংশে ভার্বের সাথে আইনি যুক্ত করতে হবে। তার টেক্সট বই পড়তে হবে কেন? মূল বিষয়টা বোঝার জন্য। তাহলে বোঝার ইংলিশ হচ্ছে আন্ডারস্ট্যান্ড, এর সাথে হয় আন্ডারস্ট্যান্ডিং, উইথ এ ভিউ টু আন্ডারস্ট্যান্ডিং দ্য মেইন থিম, উইথ এ ভিউ টু আন্ডারস্ট্যান্ডিং দ্য মেইন পয়েন্ট, বাস। অথবা উইথ এ ভিউ টু রাইটিং ওয়েল, অথবা উইথ এ ভিউ টু গেটিং গুড রেজাল্ট। একটা কিছু এখানে লিখলেই চলবে, কিন্তু সেটা ভার্বের সাথে আইনি যুক্ত করতে হবে। এস নাম্বার, ইউ শুড রিমেম্বার দ্যাট, তোমার মনে রাখা উচিত, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ উইল হ্যাভ এ চান্স টু ফেল ইন দ্য এক্সাম, কঠোর পরিশ্রম যদি তুমি না করো তাহলে পরীক্ষার চান্স থাকে ফেল করার। ওয়ার্ক হার্ড লেস্ট, এই লেস্টের নিয়মটা হচ্ছে এরপরে সাবজেক্ট, তারপরে শুড অথবা মাইট, শুডে তোমার যে কোনো একটি দুটোই ব্যবহার করা যাবে না। ওয়ার্ক হার্ড লেস্ট, এবং আগে যে থাকবে যে অংশটি লেস্টের আগে, সেই ভার্বের কাজটি না করলে যে সমস্যা হবে সেটা পরে লিখতে হবে। তার কঠোর পরিশ্রম না করলে অবশ্যই সে ফেল করবে, সেই কথাটি এখানে লিখতে হবে, কিন্তু নট ব্যবহার করা যাবে না। ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, অথবা ইউ মাইট ফেল ইন দ্য এক্সাম। আই নাম্বার, ইট ইজ 10 o'clock নাও, 10টা বেজেছে। আওয়ার ট্রেন উইল স্টার্ট এক্স্যাক্টলি অ্যাট 11 o'clock, 11টায় আমাদের ট্রেন ছাড়বে। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম থাকলে পরে পাস্ট ইনিমেট টেন্স হয়, দ্যাট মিনস সাবজেক্ট আবার মূল ভার্ব পাস্ট ফর্ম। তাহলে ইট ইজ হাই টাইম উই স্টার্টেড ফর দ্য স্টেশন, স্টেশনের জন্য রওনা করা এখনই আমাদের উপযুক্ত সময়। যে নাম্বার, মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ হ্যাপিনেস, আমার শৈশব ছিল আনন্দে পরিপূর্ণ। উড দ্যাট অর্থ হলো আহ, আহ। উড দ্যাট আই কুড বি চাইল্ড, উড দ্যাট যদি থাকে তাহলে পরের অংশে অবশ্যই কুড ব্যবহার করতে হবে, এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। উড দ্যাট আই কুড বি এ চাইল্ড, আমি যদি আবার শিশু হতে পারতাম। এই জন্য এক্সক্লামেটরি সাইন হবে, কারণ এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। 4 নাম্বার, রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ ভার্ব, যে টেক্সটটি পড়ে ভার্বের সঠিক রূপ ব্যবহার করো। উই ক্যানট হেল্প, এটা হচ্ছে একটি নিয়ম, ক্যানট হেল্পের পরে ভার্ব বসে তার সাথে আইএনজি হয়, তাহলে রিলাই সাথে হবে আইএনজি, রিলাইং। উই ক্যানট হেল্প রিলাইং অন ইংলিশ, আমরা ইংরেজির উপর নির্ভরশীল না করে পারি না। নাও, বর্তমানে ইংলিশ ইজ অ্যাজ এ কমন ল্যাঙ্গুয়েজ, ইংরেজি এখন বর্তমানে ব্যবহৃত হয় সাধারণ ভাষা হিসেবে। এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, কারণ কোনো কাজ যখন অন্য কেউ করে সেটা প্যাসিভ ভয়েস, তাহলে ইংরেজিকে নিজেতে নিজে ব্যবহার করছে না, অন্য কেউ ব্যবহার করছে, সেই জন্য এখানে ইংলিশ ইজ ইউজড অ্যাজ এ কমন ল্যাঙ্গুয়েজ। যদি নাও থাকে, অ্যাট প্রেজেন্ট থাকে, অ্যাট দিস মোমেন্ট থাকে, তাহলে কন্টিনিউয়াস টেন্স লেখা যায়, তাহলে এখানে হবে ইংলিশ ইজ বিং ইউজড। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বিং ব্যবহার করতে হবে, তারপর মূল ভার্ব পাস্ট পার্টিসিপল, এই দুইটা লিখলেই হবে। শুধু ইংলিশ ইজ ইউজড লিখলেও হবে, আবার ইংলিশ ইজ বিং ইউজড। নিয়ম কিন্তু আমি দুটোই বলেছি, অবশ্যই তোমার মনে রাখার চেষ্টা করবে। এই ড্যাশ রিকগনাইজ অ্যাজ এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তাদের স্বীকৃতি কে দিয়েছে? অন্য কেউ, তাদের নামটা এখানে নেই। সুতরাং সাবজেক্ট যদি উজ্জ্ব থাকে অথবা তার নাম শেষে দেওয়া থাকে তাহলে সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস। এখানে উজ্জ্ব আছে এই জন্য এটি প্যাসিভ ভয়েস হবে, তাই ইট ইজ রিকগনাইজড, এটা স্বীকৃতি দেওয়া হয় আন্তর্জাতিক ভাষা হিসেবে। ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর টু ছাড়া অন্য প্রিপোজিশন পরে ভার্ব হলে তার সাথে আইএনজি হবে, সুতরাং এখানে মেনটেনের সাথে হবে মেনটেনিং। তাহলে ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর মেনটেনিং কমিউনিকেশন উইথ ডেভেলপমেন্ট পার্টনার্স, উন্নয়নশীল বা উন্নয়ন অংশীদারদের সাথে যোগাযোগ করতে আমাদের যোগাযোগ রাখার জন্য এটা ইংরেজি গুরুত্বপূর্ণ। নিয়মটা মনে রাখবে যে টু ছাড়া অন্য প্রিপোজিশনের পরে ভার্ব বসলে আইএনজি হয়।
এ গুড কমান্ড ওভার ইংলিশ, ইংলিশের উপরে ভালো দক্ষতা, অ্যাজ ওয়েল অ্যাজ রেগুলার প্র্যাকটিসেস, নিয়মিত প্র্যাকটিস, এজেন্সিয়াল ফর। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ যদি থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুসারে হবে। এখানে প্রথম সাবজেক্ট হচ্ছে গুড কমান্ড, তো প্রথম সাবজেক্ট সিঙ্গুলার জন্য এখানে ইজ হবে, আর যে প্লুরাল হতো তাহলে আর হতো। তো প্রথম সাবজেক্ট হচ্ছে গুড কমান্ড, এখানে হবে ইজ এসেনশিয়াল ফর আস 80% ইনফরমেশন অফ অল দ্য কম্পিউটার্স। তাহলে এখানেও সাবজেক্ট হচ্ছে 80%। তো পার্সেন্ট, ভগ্নাংশ তো কখনো প্লুরাল হয় না, ভগ্নাংশ সিঙ্গুলার হয়। যদি ভগ্নাংশ দ্বারা যে নামটিকে বোঝাতে সেই নামটা যদি প্লুরাল হয় তখন সেখানে, যদি এরকম হতো 80% অফ দ্য পিপল, তখন এখানে প্লুরাল হতো। কিন্তু ইনফরমেশন এখানে সিঙ্গুলার, সেই জন্য এখানে 80% ইনফরমেশন অফ দ্য কম্পিউটার্স ইজ ইন ইংলিশ উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টুর পরে ভার্ব বসলে আইনজি হয়, তাহলে এখানে হবে এক্সচেঞ্জিং, উইথ এ ভিউ টু এক্সচেঞ্জিং আওয়ার ভিউজ অ্যান্ড উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর অন্য অংশতে আমাদের মতামত শেয়ার করার জন্য উই হ্যাভ টু যদি থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, হ্যাভ টু, হ্যাজ টু, যে কোনো টু থাকলে সেটা মোডাল অক্সিলারি ভার্ব হয়ে যায়। অক্সিলারি ভার্বের পরে যদি টু থাকে তাহলে সেটা মোডাল অক্সিলারি হয়ে যায়। তো মোডাল অক্সিলারির ক্ষেত্রে আমরা জানি যে যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে এখানে উই হ্যাভ টু লার্ন ইংলিশ। মোরওভার এছাড়াও উই প্রোভাইড উইথ দ্য গুড স্কোপ অফ ড্যাশ দ্য বুকস থ্রু ইংলিশ। ইংরেজি আমাদেরকে সুযোগ দেয় বিভিন্ন ভালো ভালো বইকে উপভোগ করা। তাহলে সুযোগটা কে দেয়? ইংলিশ দেয়, তার নামটি রয়েছে শেষে। সুতরাং যে কাজ করবে তার নাম যদি শেষে থাকে তাহলে আমরা জানি সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হবে। তাহলে এখানে আমাদেরকে প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব বসে তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে অক্সিলারি দেওয়া নেই, অক্সিলারি দিতে হবে। মোরওভার উই আর প্রোভাইডেড উইথ দ্য গুড স্কোপ অফ একটু আগে আমি বলেছি টু ছাড়া অন্য প্রিপোজিশন পরে ভার্ব বসে তার সাথে আইনজি হবে। এখানে হবে এনজয়িং দ্য বেস্ট বুকস থ্রু ইংলিশ। নিয়মগুলো অবশ্যই তোমরা এভাবে মনে রাখবে। ইংলিশ ড্যাশ নাও নো লঙ্গার দ্য নেটিভ স্পিকার্স ল্যাঙ্গুয়েজ। ইংরেজি এখন আর যারা নেটিভ স্পিকার বা নিজ দেশীয় যে ভাষা, দ্যাট মিনস ব্রিটিশ, সেই ব্রিটিশদের ভাষা নেই। তো এখানে ইংলিশ ইজ, কারণ ইংলিশ হচ্ছে সিঙ্গুলার, ইংলিশ ইজ নাও নো লঙ্গার। নাও ইট বিলংস, এই ইট মানে ইংলিশ, যে বিলং করে তার নামটি শুরুতে রয়েছে, সুতরাং এটা অ্যাক্টিভ ভয়েস। তো সেই ক্ষেত্রে এখানে আমাদেরকে ভার্বের সাথে এস ভাই যোগ করতে হবে, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। নাও ইট বিলংস টু দ্য ওয়ার্ল্ডস পিপল, এখন এটা পৃথিবীর সকল মানুষের অধিকারে আছে। ইটের সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস ভাই হবে। ইট বিলংস টু দ্য ওয়ার্ল্ডস পিপল। ইট ইজ হাই টাইম থাকলে পরে ভার্বের পাস্ট ফর্ম বসে। ইট ইজ হাই টাইম উই পেইড, পেইড মোর অ্যাটেনশন টু ইংলিশ, এখনই সময় আমাদের ইংরেজির প্রতি বেশি মনোযোগ দেওয়ার। আদারওয়াইজ অন্যথা আমরা পিছিয়ে পড়বো, এখনও পড়িনি, পড়বো ভবিষ্যতে। সুতরাং আমাদেরকে এখানে ফিউচার লিখতে হবে। উই উইল ল্যাগ বিহাইন্ড, অথবা উই শ্যাল ল্যাগ বিহাইন্ড। তাহলে ভবিষ্যৎ হওয়ার কারণে এখানে আমাদেরকে অক্সিলারি ভার্ব দিতে হবে, উইল বা শ্যাল, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। উই উইল ল্যাগ বিহাইন্ড। এখানে আমি সমাধান করার সময় যে কথাগুলো বলেছি, যে কৌশলের কথাগুলো বলেছি, যে নিয়মগুলো বলেছি, সেগুলো অবশ্যই তোমরা মনে রাখবে অথবা ভিডিওটি বারবার শুনবে। এগুলো কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট অথবা চাকরির পরীক্ষাতে এমসিকিউ আকারে আসে। সুতরাং শুধু যে এইচএসসি পরীক্ষাটির জন্য গুরুত্বপূর্ণ তা নয়, সকল শ্রেণীর যারা ইংরেজিতে কোনো বিষয়ে পরীক্ষা দিতে যাবে তাদের সকলের জন্যই গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে। নাম্বার 5 হচ্ছে ন্যারেটিভ স্টাইল, দ্যাট মিনস ন্যারেশন। ন্যারেশনের ক্ষেত্রে দেখতে হবে সেন্টেন্সটি কোন সেন্টেন্স। আমরা প্রথম সেন্টেন্সটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমাদেরকে এখানে সেট টু এর জায়গায় আস্কড ব্যবহার করতে হবে। তাহলে দ্য ক্লাস টিচার আস্কড দ্য স্টুডেন্টস ইফ, যদি ডব্লিউএইচ ওয়ার্ড না থাকে তাহলে সেখানে ইফ বসে। ইফ ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে অবজেকশন চেঞ্জ হবে, তাহলে এখানে হবে দে, যেহেতু সাবজেক্ট প্লুরাল। ইফ দে, শুধু ডু ডাস থাকলে ওটা উঠে গিয়ে মূল পাস্ট ফর্ম বসে। ইফ দে লাইক টু গো ফর এ স্টাডি ট্যুর, সাবজেক্ট চেঞ্জ করতে হবে, ভার্ব চেঞ্জ করতে হবে, কমা উঠিয়ে দিতে হবে, এই কাজগুলো করতে হবে। যদি তোমার বেসিক ক্লাস মিস করে থাকো ন্যারেশনে, তাহলে আমার চ্যানেলে ঢোকার পরে শুরুতেই ন্যারেশন নিয়ে একটি বিশদ বিবরণের একটি ক্লাস রয়েছে, সেটি অবশ্যই তোমরা দেখে নেবে। তাহলে ইফ দে লাইক টু গো ফর এ স্টাডি ট্যুর, ইয়েস অল দ্য স্টুডেন্টস, তাহলে ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, তাহলে অল দ্য স্টুডেন্টস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। দেন হি সেইড, এটা হচ্ছে টিচার বলছে, তাহলে এখানে টেক পারমিশন, তাহলে এখানে সে ওদেরকে সাজেশন দিয়েছে যে তোমরা বাবা মায়ের পরামর্শ নাও বা অনুমতি নাও। সেক্ষেত্রে আমরা এখানে অ্যাডভাইস লিখতে পারি অথবা টোল্ডও লিখতে পারি। যদি তুমি বুঝতে না পারো যে অ্যাডভাইস বলছে না নিষেধ বলছে, কোনোটাই বুঝতেছো না, তখন টোল্ড লিখে দেবে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এখানে হবে দেন হি টোল্ড অথবা অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস টু, ইম্পারেটিভ সেন্টেন্সের বেলায় টু বসে কমা ওঠে, টু টেক পারমিশন অফ ইয়োর হয়ে যাবে দেয়ার,
কারণ হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড পার্সন, তাহলে অবজেক্টের পজিটিভ ফর্ম বসবে, ইওর হচ্ছে পজিটিভ ফর্ম, ওখানেও পজিটিভ ফর্ম বসবে। তো প্লুরাল, স্টুডেন্টস হচ্ছে প্লুরাল, প্লুরাল নাউনের পজিটিভ প্রোনাউন হচ্ছে ইওর এর জায়গায় দেয়ার। দেন হি told the student অথবা ordered the student অথবা advised the students to take permission of their parents. One of the students says, তাহলে one of the students said, let us থাকলে বসে proposed, one of the student proposed, যখন প্রপোজ দিব তখন কম উঠে দ্যাট ব্যবহার করতে হবে। one of the students proposed that we হয়ে যাবে they should go to Cox's Bazar. One of the students proposed that they should go to Cox's Bazar. The principal said, may your journey be, প্রিন্সিপাল এখানে দোয়া করেছে, তাহলে সেক্ষেত্রে সাইডের জায়গায় প্রেইড হবে। দ্য প্রিন্সিপাল প্রেইড দ্যাট দেয়ার জার্নি, ইয়োর জার্নি হয়ে যাবে দেয়ার জার্নি মে থাকলে হবে মাইট, দেয়ার জার্নি মাইট বি সেফ অ্যান্ড সাউন্ড, দেয়ার জার্নি মাইট বি সেফ অ্যান্ড সাউন্ড। এখানে অ্যান্সার লেখা আছে, তোমরা এটা অবশ্যই দেখে নিবে। নেক্সট হচ্ছে রিড দ্য টেক্সট অ্যান্ড ইউজ মডিফায়ার্স। মডিফায়ার্স হচ্ছে পার্সুয়েসিভ ব্যবহার। প্রথম হচ্ছে রেইনি সিজন ইজ দ্য প্রপার টাইম ফর ড্যাশ প্লান্টেশন, কি প্লান্টেশনের জন্য উপযুক্ত সময়, গাছ রোপণে, তাহলে ট্রি প্লান্টেশন। ইউজ নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে একটি নাউনের আগে আরেকটি নাউন, তাহলে রেইনি সিজন ইজ দ্য প্রপার টাইম ফর ট্রি প্লান্টেশন, তাহলে নাউন অ্যাডজেক্টিভ বললে সেখানে একটা নাউন ব্যবহার করে দিব। ইজ দ্য টাইম হোয়েন এনভায়রনমেন্ট ইজ দ্য মোস্ট সুইটেবল, তাহলে দ্য এনভায়রনমেন্ট হবে, হোয়েন দ্য এনভায়রনমেন্ট ইজ দ্য মোস্ট সুইটেবল ওয়ান ফর দ্য ড্যাশ গ্রোথ অফ ট্রিজ, এখানে হবে অ্যাডজেক্টিভ, তাই অ্যাডজেক্টিভ যেহেতু হবে সেই অ্যাডজেক্টিভটি হবে প্রপার গ্রোথ, সঠিক বৃদ্ধি পাওয়ার উপযুক্ত সময়, বা সঠিকের জায়গায় পারফেক্ট দিতে পারি আমরা। তার মানে হচ্ছে নাউনের আগে হলো একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়, গ্রোথ হচ্ছে নাউন, প্রপার গ্রোথ অথবা পারফেক্ট গ্রোথ, অথবা রিয়েল গ্রোথ দিলেও হয়। উই শুড প্লান্ট ট্রিজ অ্যাকর্ডিং টু ড্যাশ সুইটেবিলিটি অফ দ্য ল্যান্ড, তাহলে এখানে হবে ইউজ পজিটিভ বলছে, তাহলে কাদের সুইটেবিলিটি অনুযায়ী রোপণ করতে বলা হয়েছে, গাছের, তাহলে এখানে গাছ প্লুরাল নাউনের পজিটিভ প্রোনাউন হচ্ছে দেয়ার, অ্যাকর্ডিং টু দেয়ার সুইটেবিলিটি অফ দ্য ল্যান্ড, দেয়ার হলো ল্যান্ডস অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে অনেক পতিত জমি পড়ে আছে। তাহলে ইউজ অ্যান্ড কোয়ান্টিফায়ার মানে হচ্ছে পরিমাণ বুঝাবে যেটা দিয়ে, তো পরিমাণ বুঝাবে মাছ অথবা মেনি দিয়ে। তো এখানে ল্যান্ডস, যেহেতু ল্যান্ডস প্লুরাল রয়েছে, তো প্লুরালটা অবশ্যই গণনা করা যায়, সেজন্য এটা প্লুরাল হয়েছে। তাহলে এখানে যেটা গণনা করা যায় সেক্ষেত্রে মেনি বসবে, আর যদি গণনা করা না যায় তাহলে মাছ বসবে। তাহলে এখানে মেনি হবে, কারণ যেহেতু এটা গণনা করা যাচ্ছে। গণনা করা যায় কোনটা, যেটা প্লুরাল হয় সেটাই গণনা করা যায়, গণনা করা না গেলে তো প্লুরাল হওয়ার কথা নয়। তাহলে দেয়ার আর মেনি ফলো ল্যান্ডস অ্যারাউন্ড আস, প্রতি জমি পড়ে আছে। উই ক্যান প্লান্ট স্যাপলিংস, স্যাপলিং মানে চারা, আমরা গাছের চারা লাগাতে পারি। ডিমনস্ট্রেটিভ হচ্ছে দিস দ্যাট দেস দোজ, অন দ্যাশ ল্যান্ডস ওই জমিতে, তাহলে অন দ্যাট ল্যান্ডস, তাহলে অন দ্যাট ল্যান্ডস অথবা অন দোজ ল্যান্ডস বলে হয়। এখানে আমরা যেহেতু প্লুরাল রয়েছে, তাহলে যেহেতু প্লুরাল রয়েছে সেক্ষেত্রে প্লুরাল ব্যবহার করতে হবে। সরি, এখানে আমি প্লুরালটা খেয়াল করিনি। তাহলে এখানে এই যে প্লুরাল রয়েছে, প্লুরালের সময় দিস হচ্ছে সিঙ্গুলার সময় বসে, আর দেজ হলো প্লুরালের সময় বসে, তাহলে এখানে দিতে হবে দেজ অথবা দৌজ। দেজ মানে কাছেরগুলো, আর দৌজ হচ্ছে দূরেরগুলো, তাই আমরা এখানে দৌজও লিখতে পারি, অন দৌজ ল্যান্ডস অথবা অন দেজ ল্যান্ডস, ওই জমিগুলোতে আমাদেরকে চারা লাগাতে হবে। সি বিচেস লো লাইং ল্যান্ডস, সমুদ্র সৈকত নিচু জমি, রোড সাইড ইটিসি ক্যান বি ব্রট আন্ডার দ্য স্কিম অফ ট্রি প্লান্টেশনের প্রজেক্টের আওতায় আনা যেতে পারে। উই ক্যান ইজিলি এঙ্গেজ ল্যান্ডলেস পিপল, আমরা ভূমিহীন মানুষকে সহজেই যুক্ত করতে পারি। ইউজ অ্যান ইনফিনিটিভ মানে হলো টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু ড্যাশ দ্য স্যাপলিংস, চারা গাছ কী করার জন্য, লাগানোর জন্য, তাহলে টু প্লান্ট, লাগানো ইংলিশ হচ্ছে প্লান্ট, আবার লাগানো চারার ইংলিশও প্লান্ট, তাহলে টু প্লান্ট দ্য স্যাপলিংস অথবা টু প্রডিউস দ্য স্যাপলিংস সেটা লিখলেও হয়। অ্যান্ড এনশিওর দ্য সেফ গ্রোথ, এবং তাদের নিরাপদ বৃদ্ধি আমাদেরকে নিশ্চিত করতে হবে। দ্য সাকসেস অফ ট্রি প্লান্টেশন প্রোগ্রামের সফলতা রিকোয়ার্স প্রয়োজন ইউনাইটেড এফোর্টস, একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। তাহলে একটি যদি বলছে সেক্ষেত্রে এ বাই ইউ বসবে,
এ বা এন বসবে যদি একটি বোঝায়, তাহলে এখানে ইউ এর মতো উচ্চারণ হলে তার আগে এ বসে, আর যদি ইউ এর উচ্চারণ ইউ এর মতো না হয় তাহলে এ এন বসে। তো এখানে যেহেতু ইউ এর মতোই উচ্চারিত হয়েছে সেজন্য এখানে এ বসবে। তাহলে রিকোয়ার্স এ ইউনাইটেড ইফোর্ট, দ্য গভর্নমেন্ট, দ্য এনজিওস, সরকার, এনজিও অ্যান্ড দ্য এডুকেটেড সেকশন, শিক্ষিত গোষ্ঠী অফ দ্য সোসাইটি, সমাজে, শুড ওয়ার্ক, কাজ করা উচিত, অ্যাডভার্বিয়াল ইন দিস রিগার্ড, অ্যাডভার্বিয়াল ব্যবহার করতে বলা হয়েছে, মানে অ্যাডভার্ব শব্দ ব্যবহার করতে বলছে। সবারই কাজ করা উচিত, এখানে আমরা টুগেদার অথবা ঐক্যবদ্ধভাবে, ইউনাইটেডলিও দিতে পারি আমরা, ইউনাইটেডলি শুধু একটা অ্যাডভার্ব দিলেই হবে এখানে, কিন্তু অ্যাডভার্ব প্রজাতির সাথে সঙ্গতিপূর্ণ হয়। তাহলে শুড ওয়ার্ক ইউনাইটেডলি অথবা টুগেদার ইন দিস রিগার্ড, এই বিষয়ে। এভরিবডি শুড কাম ফরওয়ার্ড, সবার এগিয়ে আসা উচিত। স্পন্টেনিয়াসলি, আনন্দের সাথে। টু কন্ট্রিবিউট টু ড্যাশ নোবেল ক্যাম্পেইন, এই মহৎ কাজে। তাহলে এই ইংলিশ হচ্ছে দিস। ডিমনস্ট্রেটিভ হচ্ছে দিস, দ্যাট, দেস, দোজ। যদি সিঙ্গুলার, কাছের সিঙ্গুলার বোঝায় তাহলে দ্যাট, আর কাছের প্লুরাল বোঝালে দেজ। দূরের সিঙ্গুলার বোঝালে দ্যাট, দূরের প্লুরাল বোঝালে দোজ। এখানে কাছের সিঙ্গুলার বুঝেছি সেজন্য এখানে দিস হবে। কন্ট্রিবিউট টু দিস নোবেল ক্যাম্পেইন। নেক্সট হচ্ছে 7, অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস। কানেক্টরস হলো আমরা জানি যেটা ইউনাইটেড, কানেক্টর হচ্ছে কনজাংশন এবং লিঙ্কিং ওয়ার্ডস। তো আমরা দেখি কীভাবে এগুলো ব্যবহার করতে হয়। মাই নেম ইজ এমেরিগো, আমার নাম এমেরিগো। আই এম 13 ইয়ার্স ওল্ড, আমার বয়স 13 বছর। ড্যাশ লিভ অন দ্য স্ট্রিট, যে রাস্তায় বাস করে। শূন্যস্থানের পরেই যদি ভার্ব থাকে তাহলে সেখানে কানেক্টরস হিসেবে একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হয়। যেহেতু এমেরিগো হচ্ছে ছেলে বা মানুষ, সেক্ষেত্রে আমাদের এখানে হু ব্যবহার করতে হবে। যে আই এম 13 ইয়ার্স ওল্ড হু লিভ অন দ্য স্ট্রিট অ্যালোন, যে রাস্তায় একা বাস করে। এখানে আসলে লিভস হওয়ার কথা ছিল, যেহেতু আমেরিকা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে হু লিভ অন দ্য, এখানে আবার অ্যান্ডও দেওয়া যায়। আই এম 13 ইয়ার্স ওল্ড অ্যান্ড, তাহলে অ্যান্ড দিলেও এখানে অবশ্যই এস হবে না, কারণ যেহেতু সাবজেক্ট এখানে আই। হু দিলেও এখানে দেওয়া যায়, কিন্তু সেটা হবে না, কারণ এখানে হুয়ের আগে কোনো ইয়া নেই, কোনো নাউন নেই। আই এম 13 ইয়ার্স ওল্ড, এখানে যদি বয় দেওয়া থাকতো, বয়, এখানে যদি বয় দেওয়া থাকতো তাহলে আমরা এখানে রিলেটিভ প্রোনাউন ইউজ করতে পারতাম এবং ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হতো। কিন্তু এখানে যেহেতু রিলেটিভ প্রোনাউন নেই, নেই, এই নাউনটি নেই, সুতরাং রিলেটিভ প্রোনাউন ইউজ করতে পারবো না। তাহলে আমরা এখানে যেহেতু দুটো ভার্ব বা বাক্যাংশ যুক্ত হয়েছে, তাহলে অ্যান্ড দিয়ে যুক্ত করে দিতে পারবো। যে আমার বয়স 13 বছর এবং আমি রাস্তায় একা বসবাস করি। এখানে পরে আবার আই ব্যবহার করার প্রয়োজন হবে না, কারণ উভয় অংশে, কম্পাউন্ড সেন্টেন্সের উভয় অংশ যদি সাবজেক্ট একই হয় তাহলে দ্বিতীয় অংশে ব্যবহার না করলেও চলে। মাই মাদার ডাজ নট লিভ উইথ মি, আমার মা আমার সাথে বসবাস করেন না। ড্যাশ শি ডাজ নট ওয়ান্ট মি, কারণ সে আমাকে চান না। তার কারণ ইংলিশ হচ্ছে বিকজ, বিকজ শি ডাজ নট ওয়ান্ট মি, তিনি আমাকে চান না। ড্যাশ শি টোল্ড মি টু গো অ্যাওয়ে, সে যেহেতু আমাকে চায় না সেজন্য সে আমাকে তার কাছ থেকে চলে যেতে বলেছিল। তাহলে আমরা বলতে পারি মোরওভার। তো একই ব্যক্তি যদি একাধিক কথা থাকে বা সমজাতীয় তথ্য দেওয়া হয়, একটা হচ্ছে সে আমাকে চান না আর একটা হচ্ছে সে আমাকে চলে যেতে বলেছিল, সেক্ষেত্রে আমরা মোরওভার বা বিসাইডস ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমরা বিসাইডসও দিতে পারি অথবা মোরওভার, যে কোনো একটি। বিসাইডস অথবা মোরওভার, শি টোল্ড মি টু গো অ্যাওয়ে, তিনি আমাকে চলে যেতে বলেছিলেন। দ্যাটস মাই মাদার ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার, এছাড়া আমার মা হচ্ছেন কি আমার বাবার কাছ থেকে আলাদা থাকেন। তাহলে ওখানে আমরা দিলাম কি মোরওভার বা বিশেষ। এখানে আমরা আনফর্চুনেটলি অথবা অ্যাকচুয়ালি দিতে পারি, যে অ্যাকচুয়ালি মাই মাদার ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার, প্রকৃতপক্ষে আমার মা হচ্ছে আমার বাবার কাছ থেকে আলাদা। প্রকৃতপক্ষে ইংলিশে অ্যাকচুয়ালি। ড্যাশ শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান, তাছাড়া এখন তিনি আরেকজন পুরুষকে বিয়ে করেছেন। তো এখন তাহলে নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান, প্রবাবলি সম্ভবত শি ইজ হ্যাপি উইথ হিম, সম্ভবত সে তার সাথে সুখে আছে। ড্যাশ মাই মাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, কিন্তু এখানে বাদ দিলেও হবে, অথবা অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি, কারণ মায়ের বিপরীত এখানে বুঝিয়েছে। তো একজনের বিপরীত আরেকজন বুঝালে
বাট অন দ্য কন্ট্রারি অথবা অন দ্য আদার হ্যান্ড, এখানে আমরা যে কোনো একটি ব্যবহার করলেই চলবে। তো অন দ্য আদার হ্যান্ড মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, এখান থেকে অনেক দূরে বাস করে। সুতরাং আই ক্যানট গো দেয়ার, সুতরাং ইংলিশ হচ্ছে সো আই ক্যানট গো দেয়ার, আমি সেখানে যেতে পারি না। ড্যাশ আই ওয়ান্ট টু গো হিম, হি ডাজ নট টেক মি আইদার, তারপরেও আমি তার কাছে যেতে চেয়েছিলাম, তারপরেও ইভেন ইফ তবুও আই ওয়ান্ট টু গো টু হিম, আমি তার কাছে যেতে চাই কিন্তু সে নিতে চায় না। আই বেগড হিম টু সেন্ড মানি, আমি তার কাছে অনুরোধ করেছিলাম টাকা পাঠানোর জন্য যাতে আমি যেতে বাস টিকিট কিনতে পারতাম। তো যাতে বা যাহাতে ইংলিশ হচ্ছে সো দ্যাট আই কুড বাই বাস টিকিট, আই এম স্টিল ওয়েটিং, আমি এখনও অপেক্ষা করছি। ড্যাশ হি হ্যাজ নট অ্যান্সার্ড, কিন্তু তিনি কোনো উত্তর দেননি। তা কিন্তু ইংলিশ হচ্ছে বাট হি হ্যাজ নট ইয়েট অ্যান্সার্ড, তিনি এখনও উত্তর দেননি। দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, সুতরাং বা এই জন্য বা ফলে আমার রাস্তাই হচ্ছে আমার বসবাসের জায়গা। তো ফলে ইংলিশে অ্যাজ এ রেজাল্ট অথবা সো দিলেও এখানে হবে, অথবা অ্যাজ এ রেজাল্ট দিলেও হবে। অ্যাজ এ রেজাল্ট অথবা সো দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, রাস্তাই হচ্ছে আমার বাড়ি। আই ইউজ টু ডু সাম ওয়ার্কস, আমি কিছু কাজ করতাম। ড্যাশ কালেক্টিং ট্রাশ, যেমন ইংলিশ হচ্ছে সাসেস, আমি অনেক কাজ করতাম। কাজগুলো কী কী ছিল? উদাহরণস্বরূপ ইংলিশ হচ্ছে ফর এক্সাম্পল অথবা সাসেস। উদাহরণ দিলে সেখানে সাসেস লেখা যাবে, ফর এক্সাম্পল লেখা যাবে, ফর ইনস্ট্যান্স লেখা যাবে। আমরা এখানে সাসেস লিখলাম। সাসেস কালেক্টিং ট্রাশ, আবর্জনা কুড়ানো। সেলিং আইসক্রিম বিক্রি করা। অফ অ্যান ওনার, একজন আইসক্রিম বিক্রেতার। আই সোল্ড আইসক্রিম, আমি আইসক্রিম বিক্রি করতাম। অফ দ্য ওনার বাট হি গেভ মি নাথিং, তিনি আমাকে কিছুই দিতেন না। ইন রিটার্ন, বিনিময়ে। ড্যাশ আই হ্যাড টু স্টার্ভ, সুতরাং আমাকে না খেয়ে থাকতে হতো, বা এর ফলে আমাকে না খেয়ে থাকতে হতো। ফলে দিলে অ্যাজ এ রেজাল্ট অথবা অ্যাজ এ রেজাল্ট আই হ্যাড টু স্টার্ভ সামটাইম, মাঝে মাঝে আমাকে না খেয়ে থাকতে হতো। ড্যাশ মাই লাইফ ইজ ভেরি হার্ড উইদাউট মাই প্যারেন্টস, এভাবে আমার বাবা মা ছাড়া আমার জীবন খুবই কঠিন। তাহলে এভাবে বা সুতরাং হলো অথবা দিলেও হবে, দিলেও হবে। উপসংহারের ক্ষেত্রে আমরা দিতে পারবো অথবা দিতে পারবো। নাম্বার 8, রিড দ্য প্যাসেজ অ্যান্ড দেন রাইট দ্য অ্যান্টোনিম অর সিনোনিম। অ্যান্টোনিম এবং সিনোনিম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, ব্যাংকের চাকরির পরীক্ষা এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এইচএসসিতে যেগুলো আসছে এগুলো যদি তোমরা সব জেনে রাখো, এখান থেকে মোটামুটি বিভিন্ন পরীক্ষাতে কমন আসে, বিগত বছরে সেগুলো দেখা গিয়েছে। প্রথমটি হচ্ছে ডেঞ্জারাস। ডেঞ্জারাস শব্দের সিনোনিম লিখতে বলা হয়েছে। ডেঞ্জারাস শব্দের সিনোনিম হচ্ছে রিস্কি, যেটা আমরা বলে থাকি বিপজ্জনক। তারপর হচ্ছে বি নাম্বার মর্টিফাইং ধ্বংসাত্মক, আর অ্যান্টোনিম হচ্ছে কনস্ট্রাকটিভ, গঠনমূলক। তারপর হচ্ছে সি নাম্বার কজ অর্থ হচ্ছে সৃষ্টি করা বা ঘটানো, এর সমার্থক শব্দ হচ্ছে ক্রিয়েট বা জেনারেট। ডি নাম্বার হচ্ছে মেজরের বিপরীত শব্দ হচ্ছে মাইনর, কারণ মেজর অর্থ হচ্ছে প্রধান, এর বিপরীত শব্দ হচ্ছে অপ্রধান। ফেটাল মানে মারাত্মক, বড়, এর বিপরীত শব্দ হচ্ছে হার্মলেস, যেটা ক্ষতি করে না। এফ নাম্বার ইনজুরিয়াস, ক্ষতিকর, সিনোনিম হচ্ছে হার্মফুল। ইমপেড মানে সহযোগী করা, সমর্থন করা, এর ইমপেড মানে বাধাগ্রস্ত করা। ইমপেড মানে হচ্ছে বাধাগ্রস্ত করা। বিপরীত শব্দ হচ্ছে অ্যাসিস্ট বা সাপোর্ট, সমর্থন করা। পরীক্ষায় তোমার যে কোনো একটি লিখতে হবে, দুটি লিখবে না, এখানে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য দুটি লিখেছি। এইচ নাম্বার নর্মালের সমার্থক শব্দ হচ্ছে কমন বা জেনারেল। এখানে আমি নর্মালি আবার লিখেছি জেনারেল, কমন অথবা জেনারেল। ইনসাইড অর্থ হচ্ছে ভিতরে, অ্যান্টোনিম হলো আউটসাইড। হিন্ডার মানে বাধা দেওয়া, সিনোনিম হচ্ছে অবস্ট্রাক্ট, আটকানো। পয়জনাস বিষাক্ত, এর সিনোনিম হচ্ছে ভেনোমোনাস। ভেনোমাস মানে হচ্ছে অর্থ হচ্ছে বিষাক্ত, ভেনোমাস। অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া। বিপরীত কনফ্রন্ট মানে মুখোমুখি হওয়া। আনলিমিটেড, এর বিপরীত হচ্ছে লিমিটেড। পিসফুল হলো শান্তিপূর্ণ, আর এর বিপরীত হচ্ছে ক্যাওটিক মানে ঝামেলাপূর্ণ। এরপর হচ্ছে 9 নাম্বার, দেয়ার আর 14 errors ইন দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস। কোথায় পাংচুয়েশন মানে বসবে, দাড়ি কমা, ফুল স্টপ এবং বড় হাতের অক্ষর, সেগুলো তো যদিও এখানে বড় হাতের অক্ষরে সেরকম ভুল থাকে না, শুধুই বলা হয়েছে পাংচুয়েশনের। বড় হাতের অক্ষরের সমস্যাটা থাকে হচ্ছে এসএসসি লেভেলে, কিন্তু ইন্টার লেভেলে শুধু পাংচুয়েশন। মে আই কাম ইন স্যার, এখানে একটা ভুল ছিল, কারণ এটা প্রশ্ন করেছে, সেখানে প্রশ্ন চিহ্ন হবে। এরপর হচ্ছে ইয়েস নো ভেরি গুড, এরপরে কমা ব্যবহার করতে হয় ইয়েস নো যেটাই থাকুক তারপরে কমা। আর
প্রত্যেক সেন্টেন্সের শেষে হচ্ছে ফুল স্টপ বসে, যদি সেটা ইন্টারোগেটিভ বা এক্সক্লামেটরি না হয়। গুড মর্নিং স্যার, স্টুডেন্ট বলছে যে শুভ সকাল স্যার, এবার ফুল স্টপ, হেডমাস্টার গুড মর্নিং, হোয়াট ডু ইউ নিড, তুমি কি চাও? স্টুডেন্ট বলছে স্যার আই ওয়ান্ট এ ট্রান্সফার সার্টিফিকেট, আমি একটি ছাড়পত্র চাই। তো এখানে ইয়েস স্যার এগুলো পরে কমা বসে, আর সেটার শেষে ফুল স্টপ বসবে। হেডমাস্টার বলছে ট্রান্সফার সার্টিফিকেট, বিস্মিত হয়ে গেছে যে তুমি একটা ট্রান্সফার সার্টিফিকেট চাও। হোয়াই ডু ইউ নিড এ ট্রান্সফার সার্টিফিকেট, এখানে প্রশ্ন করেছে, প্রশ্ন চিহ্ন হবে। ইটস দ্য মিডল অফ দ্য সেশন, এটা বছরের মাঝামাঝি। তো যেখানে কোনো বর্ণ বাদ দেওয়া হয় সেখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হয়। ইটস মানে ইট ইজ, তো ইসের আই নেই, সেই জন্য এখানে অ্যাপোস্ট্রফি বসবে। স্টুডেন্ট বলছে মাই ফাদার হ্যাজ বিন ট্রান্সফার ফ্রম ঢাকা টু খুলনা, আমার বাবা ঢাকা থেকে খুলনা বদলি হয়েছেন। ওফ, ওহ, ও এর পরেও কমা বসে। আই সি, ক্যানেও স্টে হিয়ার ফর দ্য রেস্ট অফ দ্য সেশন, প্রশ্ন করেছে এই জন্য প্রশ্ন চিহ্ন হবে যে বাকি সেশনের জন্য তুমি কি এখানে থাকতে পারো? স্টুডেন্ট বলছে সরি স্যার আই ক্যানট, এখানেও অক্ষর বাদ দেওয়া হয়েছে এই জন্য এখানে অ্যাপোস্ট্রফি বসবে। আর হেডমাস্টার বলছে ডোন্ট ইউ হ্যাভ এনি রিলেটিভ হিয়ার, এখানে তোমার কোনো আত্মীয় নেই? স্টুডেন্ট বলছে নো স্যার আই হ্যাভেন্ট, এখানেও বর্ণ বাদ দেওয়া হয়েছে এই জন্য এখানে অ্যাপোস্ট্রফি বসবে। আর এখানে ফুল স্টপ ছিল না, সেন্টেন্সের শেষে ফুল স্টপ দিতে হবে। হোয়ার ইজ ইউর অ্যাপ্লিকেশন, এখানে প্রশ্ন করেছে সেজন্য এখানে প্রশ্ন চিহ্ন বসবে। তোমার অ্যাপ্লিকেশনটি কোথায়? হিয়ার ইট ইজ স্যার, স্যার যদি শেষে থাকে তাহলে স্যারের আগে কমা ব্যবহার করতে হয়। স্যার যদি আগে থাকে মানে শেষে থাকে তাহলে স্যারের আগে কমা বসবে, আর যদি স্যার শুরুতেই থাকে তাহলে স্যারের পরে কমা বসবে। যেমন ডিয়ার স্যার অ্যাপ্লিকেশন যেমন লেখা হয় এরপরে কমা। এরপরে বাকিগুলো তো আর ভুল নেই। এরপর একটা প্রশ্ন করছেন, প্রশ্ন চিহ্ন ইয়েস এরপরে কমা। থ্যাংক ইউ স্যার, এখানে দেখছো স্যার পরে আছে জন্য এর আগে কমা বসছে। তো এই কত পর্যন্ত, 9 পর্যন্ত। এটাই হচ্ছে 2024 সালে দিনাজপুর বোর্ডে এই কোশ্চেনটি আসছে। এটা আমরা তোমাদের চোখের সামনে সমাধান করলাম। কীভাবে সমাধান করেছি, কোন জায়গায় কোন শর্টকাট টেকনিকগুলো বলেছি সেগুলো তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে, এবং যদি তুমি এগুলো মনে রাখতে পারো অবশ্যই পরীক্ষাতে ভালোভাবে অ্যান্সার করতে পারবে এই শর্টকাট টেকনিকগুলো জানা থাকলে এবং ব্যবহার করতে পারলে। তো আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো, যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো ভিডিও থেকে যদি তুমি কোনো কিছু শিখতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখবে এবং আমাদের সাথে শেয়ার করবে। তোমাদের কাছে এতটুকুই শুধু আমার থাকবে, আহ্বান থাকবে, তোমরা যদি এটা থেকে পড়ছো এবং শিখতে পেরেছো তাহলে অবশ্যই তোমাদের কাছে একটাই দাবি, সেটা হচ্ছে শেয়ার করবে। তোমাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করতে পারো, অন্য বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিতে পারো, তাতে তোমার কোনো টাকা পয়সা খরচ হবে না, জাস্ট তুমি শেয়ার করলেই আমার প্রতি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করা হয়ে যাবে। তো আজকে এখানে শেষ করছি। তোমাদের এইচএসসি পরীক্ষা সফল হোক, তোমরা সকলে ভালো রেজাল্ট করতে পারো সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।